নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস স্বয়ং সিদ্ধা। এখন শোনাব সেই উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি স্বয়ং সিদ্ধার আজকের পর্ব। ফুলশয্যার শুভ রাত্রিটিকে সাক্ষ্য করে পড়ার নিভৃত ঘরখানির মধ্যে নবদম্পতির যে সাধনার সূত্রপাত হল, উভয়ের অদম্য উৎসাহে তা ক্রমশ গভীর হয়ে উঠছিল। অপূর্ব এই দম্পতির সাধনা। লক্ষ্য এদের মোক্ষ লাভ নয়, সত্যিকার মানুষ হওয়া। আর এই সিদ্ধিটুকু আয়ত্ত করার মন্ত্র একাগ্র চিত্তে বিদ্যাদেবীর আরাধনা। আমোদ প্রমোদ, খেলাধুলো, বিলাস, হাস্য, রঙ্গরস প্রভৃতি তরুণ বয়সের এই অপরিহার্য উদ্দাম স্পৃহাগুলো সত্যিকার মানুষ হওয়ার সাধনায় কঠোর সংযমী সাধক সাধিকার গভীর নিষ্ঠায় রূপান্তরিত হয়ে এই অপূর্ব তরুণ তরুণীর দুটি হৃদয় চিত্তশুদ্ধি ও বিবেক বুদ্ধির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হয়েছে। এই অপূর্ব সাধনার পথে ইষ্টলাভের অর্চনায় বধূকেই স্বামীর পৌরোহিত্য করতে হচ্ছে। পুজোর পদ্ধতি, মন্ত্রের নির্দেশ, প্রয়োগ তৎপরতা প্রতিপদেই স্বামীর মর্যাদা সে রক্ষা করে চলে, কোনো বিষয়েই তাকে ছোট হতে দেয় না। লাহোরে বিদ্যা সাধনার সময় চণ্ডী তার বহুদর্শী অধ্যাপক দাদামশাইয়ের কাছে যেভাবে দীক্ষা পেয়েছিল সেই মন্ত্রেই গোবিন্দও দীক্ষিত হচ্ছে। সে এখন বুঝেছে দেবী সরস্বতীকে তুষ্ট করে বিদ্বান হতে হলে বিদ্যা অর্জন করতে হবে। এক মনে লেখাপড়া শিখে বিশ্ব সংসারের সব কিছু জানতে হবে। মা সরস্বতীর পূজার শ্রেষ্ঠ উপাচার এই লেখা আর পড়া, এবং অতি শীঘ্র তাকে প্রসন্ন করার মন্ত্র একাগ্র মন। তিনি ফুল চন্দনের চেয়ে এইগুলোই বেশি পছন্দ করেন। মূর্খ কালিদাস বনে বসে এক মনে লেখাপড়া শিখে তার বরপুত্র হয়েছিলেন। সুতরাং গোবিন্দের মন আশায় ভরে গিয়েছিল, উৎসাহে নেচে উঠেছিল। মা সরস্বতীকে তুষ্ট করে তার প্রসাদে বিদ্বান হওয়ার এমন সহজ উপায় আর তো তাকে কেউ কোনোদিন বলে দেয়নি। দুই চোখ বন্ধ করে খাওয়া দাওয়া বিসর্জন দিয়ে মনে মনে কোনো মন্ত্র জপ করতে হবে না, কিংবা দু হাত তুলে দাঁড়িয়ে তাকে ডাকতে হবে না। বই নিয়ে বসে এক মনে সব সময় পড়াশুনো ও খাতায় কালি কলম দিয়ে বইয়ের কথা লেখা। সব বই পড়তে শিখলে, ভালো করে ছাপার মতো লিখতে পারলে মা সরস্বতী সদয় হবেন, সামনে এসে দেখা দেবেন, বর দিয়ে আমাকেও কালিদাসের মতো পণ্ডিত করে দেবেন। কি মজা! তেজময় মন্ত্রের অপূর্ব প্রভাবে গোবিন্দের মস্তিষ্কের জড়তা কোথায় সরে গেছে। সিদ্ধি লাভের উল্লাসে, নিবিড় একাগ্রতায় দুর্লভ প্রতিভা ধীরে ধীরে সেই জায়গাটুকুর ওপর প্রভাব বিস্তার করছে। এই তরুণ সাধক সাধিকার সৌভাগ্যসূত্রে পরিপূর্ণ 3টি মাসের মধ্যে এদের সাধনা মন্দিরে কোনো রকম বিঘ্ন দেখা দেয়নি। দূরদর্শিনী বধূ আটঘাট বেঁধেই যেন এই কঠোর সাধনায় ব্রতী হয়েছিল। বাসরে স্বামীর সঙ্গে পরিচয় সূত্রে তার বিদ্যাবুদ্ধি ও প্রকৃতির পরিচয়টুকু পেয়েই বুদ্ধিমতী বধূ নিজের উপস্থিত বুদ্ধির প্রভাবে প্রতিকারের উপায় স্থির করেছিল। অল্প বয়সেই বয়সের অনুপাতে সুপ্রচুর বিদ্যা সে অর্জন করতে পেরেছিল। নিজের সহজাত অসাধারণ প্রতিভা ও তার সঙ্গে তার আদর্শ শিক্ষক দাদামশাইয়ের অভিনব শিক্ষা ব্যবস্থার সাহায্যে শিক্ষা সংক্রান্ত সেই অপূর্ব ব্যবস্থাপত্রগুলি ইষ্ট কবচের মতো সে লাহোর থেকে সঙ্গে করে শ্যামাপুরে এনেছিল। এখানেও সেই অমূল্য পুঁথিগুলো তার সঙ্গে এসেছে, এবং যাদের প্রসাদে
এই বয়সেই সে বিশ্ব সাহিত্য ভাণ্ডারের জ্ঞাতব্য বহু তথ্যের সন্ধান পেয়েছে। তার অজ্ঞ স্বামীকে বিজ্ঞ করে তার সামনেও সেই রহস্যময় ভাণ্ডারের দরজা উদ্ঘাটিত করার সুযোগটুকুর প্রতীক্ষা করছে। চণ্ডীর প্রতি মুহূর্তেই মনে পড়ে লাহোরে তার সামনে যখন এই দরজা উদ্ঘাটিত হয়, তখন তার নিয়ামক ছিলেন তার শিক্ষাগুরু দাদামশাই স্বয়ং। আর এখানে তরুণী বধূ প্রকারান্তরে রহস্যান্বেষী স্বামীর বিদ্যা সাধনায় শিক্ষয়িত্রী হলেও সে সেই গৌরবের দিকে ভ্রুক্ষেপ না করে সহপাঠিনী রূপে স্বামীর সঙ্গে আবার নতুন করে সাধনায় বসেছে। হঠাৎ দেখলে মনে হয় দুই তরুণ তরুণী পরম উৎসাহে একাগ্র সাধনায় বিদ্যা অর্জন প্রয়াসী, একই পর্যায়ের ছাত্রছাত্রী উভয়ই। তবে অপেক্ষাকৃত পারদর্শিনী বলে ছাত্রীটি সব রকমভাবে তার সহপাঠীকে সহায়তা করছে। নিভৃত ঘরে এদের এই অদ্ভুত বিদ্যা সাধনার বার্তা ঘরের বাইরে গাঙ্গুলি পরিবারের জনপ্রাণীও জানে না। পরিচারিকাদের বিদায় দিয়ে নিজের মহল্লার দরজা বন্ধ করে বধূ স্বামীর সঙ্গে দিন রাত অধিকাংশ সময় এই সাধনায় অতিবাহিত করে। স্বামী স্ত্রীর বন্ধ ঘরের মধ্যে এইভাবে অবস্থান সম্বন্ধে বাইরে কত কল্পিত উপাখ্যানই পল্লবিত হচ্ছে, কিন্তু স্বামী সর্বস্ব বধূর বাইরের জগতের আর কোনো দিকেই যেন কিছু লক্ষ্য নেই। তার ধ্যান ধারণা চিন্তা কল্পনা সমস্তই স্বামীকে কেন্দ্র করে তার চারপাশে সব সময় ঘুরছে। স্বামীর মুক্তির জন্য এই তেজস্বিনী তরুণীর সর্বস্বপণ। স্বামীর জড়ত্ব দূর করে তাকে সে দেবত্বের পর্যায়ে তুলবেই। অদৃশ্য মনোজগতে ও দৃশ্যমান বাস্তব জগতের সর্বত্রই সে দেখতে পায় যেন তার স্বামী একমাত্র সব স্থান অধিকার করে মানব দেবতার প্রতীক রূপে উজ্জ্বল হয়ে বিরাজ করছে। লোকচক্ষুর আড়ালে এই সাধক সাধিকার বিদ্যা সাধনা অবাধে শত শত রাত্রি অতিক্রম করার অবকাশ পেয়েছিল। একদিন দুপুরবেলা হঠাৎ বাইরের দরজায় বারবার আঘাতে তাদের পড়াশোনার নীরব গাম্ভীর্য ক্ষুণ্ণ করে দিল। লেখার ছোট টেবিলখানির দুপাশে মুখোমুখি বসে দুজনেই তখন নিজের নিজের খাতায় লেখা একটা নির্দিষ্ট অঙ্কের সমাধানে ব্যস্ত। দরজায় বারবার আঘাতের শব্দে বিরক্ত হয়ে চণ্ডী হাতের খাতা ছেড়ে উঠল, কিন্তু গোবিন্দর গভীর অভিনিবেশের একটুও ব্যতিক্রম দেখা গেল না। দরজায় অবিরাম আঘাত এবং তাতে আকৃষ্ট হয়ে সামনের সহপাঠিনীর প্রস্থান কোনোটাই তার কান ও চোখকে চমকিত করল না। টেবিলের ওপর রাখা খাতাটার ওপর তার সকল ইন্দ্রিয়ের সঙ্গে মনটাও এমনভাবে নিবদ্ধ যেন আর কিছুই তার লক্ষ্য করার নেই। যে সাধনায় সে লিপ্ত হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত বাইরের অস্তিত্ব সম্বন্ধে সে যেন সম্পূর্ণ অচেতন। তাদের মহলে যে দুজন পরিচারিকার বরাবর উপস্থিত থাকার কথা, খাওয়া দাওয়ার পাট চুকে গেলেই চণ্ডী তাদের বিদায় দিয়ে বাইরের দরজা বন্ধ করে দেয়। বেলা পড়লেই বিকেলের ঝাঁটপাট আরম্ভ হওয়ার আগেই চণ্ডী আবার দরজা খুলে রাখে। মাঝের এই সুদীর্ঘ সময়টুকু নিরুপদ্রবেই তাদের লেখাপড়ায় নির্বাহিত হয়। আজ দুপুরের একটু পরেই বাইরের দরজায় বারবার আঘাতে মনে মনে ভীষণ বিরক্ত হয়ে চণ্ডী নিতান্ত অপ্রসন্নভাবেই দরজা খুলে দিল। কিন্তু খোলা দরজার সামনে এমন অসময়ে এক অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি চণ্ডীর মুখের বিরক্তির রেখাগুলো বিস্ময়ে পরিণত করল। সে দুই চোখ বড় করে দেখল পরিচারিকাদের কেউ নয়। মৃণালিনী বা পুরবাসিনী কোনো তরুণী দরজায় আঘাত দিয়ে তার মনে বিরক্তির সঞ্চার করেনি। গৃহস্বামী স্বয়ং তার সামনে দাঁড়িয়ে। চণ্ডীর গলা দিয়ে স্বাভাবিকভাবেই উচ্চারিত হলো, বাবা। কিন্তু বাবার মুখ থেকে স্বাভাবিকভাবে এর ঠিক প্রতি উত্তর এলো না, এবং চোখের অপ্রসন্ন ভঙ্গিটুকুও চণ্ডীর দৃষ্টি এড়ালো না। নিজের বিস্ফারিত দৃষ্টিকে সহসা তীক্ষ্ণ করে সে দেবতুল্য শ্বশুরের সংকুচিত মুখের ওপর স্থাপন করল। বধূর এই সংকোচশূন্য তীক্ষ্ণ দৃষ্টি আজ কর্তার বুকে সূঁচের মতোই বিঁধল।
কিন্তু এ সম্বন্ধে মনের ভাবটুকু প্রচ্ছন্ন রেখে অন্য দিক দিয়ে তিনি মনের অপ্রসন্নতা প্রকাশ করলেন। রুক্ষ স্বরে প্রশ্ন করলেন, দিন দুপুরে এ দরজা বন্ধ করে দিয়েছ কেন বৌমা? দাসীগুলো সব গেল কোথায়? সহজ সুরে বধূ উত্তর দিল, আমি তাদের ছুটি দিয়েছি বাবা। বধূর এই সোজা কথায় কর্তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তীব্র প্রশ্ন হল, ছুটি দিয়েছ কেন? অতি সাধারণ বিষয়ে অসাধারণ শ্বশুরের এইভাবে কৈফিয়ত চাওয়ার ভঙ্গি বধূকে ব্যথা দিল। সঙ্গে সঙ্গে তার সহজাত আত্মসম্মান জ্ঞানটুকুও সচেতন হয়ে উঠল। কিন্তু আজ সে ধৈর্য হারালো না। তক্ষুনি বেশ গুছিয়ে কণ্ঠস্বরকে যতটা সম্ভব কোমল করে উত্তর দিল, সবসময় তো ওদের এখানে কাজ থাকে না, শুধুই পড়ে পড়ে ঘুমোয়। আর এই দরজাটা খোলা থাকলে সবাই এখানে এসে জোটে, জ্বালাতন করে। সেই জন্যই দুপুরবেলায় ওদের ছুটি দিয়ে দরজা বন্ধ করে রাখি। তুচ্ছ কথার এই উত্তরই যথেষ্ট, এবং এইখানেই প্রশ্নকর্তার তুষ্ট হওয়াই উচিত ছিল। কিন্তু তিনি আজ এই প্রগলভা বধূটির ওপর মনের অসন্তুষ্টির সব অস্ত্রগুলোই প্রয়োগ করে প্রত্যেক আঘাতে তাকে আহত করার সংকল্প নিয়ে এসেছেন। বিচারের সূচনা থেকেই যে বিচারকের মনে আসামিকে শাস্তি দেবার অমোঘ ইচ্ছে প্রচ্ছন্ন থাকে, সেখানে আসামির সব যুক্তি ভেসে যায়। সুতরাং প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরও বধূকে সবিস্ময়ে শ্বশুরের রূঢ় মন্তব্য শুনতে হলো, আমি এর কোনো প্রয়োজন দেখি না। তুমি বোধহয় ভুলে গিয়েছ বৌমা, গেরস্তর সংসারে তুমি ঘর বসত করতে আসনি, আর পাড়ায় 10 জনের মাঝে এমন একখানা ঘর পাওনি নিজের আব্রু বাঁচাবার জন্য, যেখানে দিন দুপুরেও দরজা বন্ধ না করে উপায় নেই। যেখানে এসেছ সব বিষয়েই সেখানকার আদব কায়দা, রীতিনীতি, বিধি ব্যবস্থা মেনে চলতে হবে, বুঝেছ? আভিজাত্যের এই খোঁচাটুকুও বধূ নীরবে সহ্য করল। সে গরিবের কন্যা, ধনাঢ্যের গৃহে বধূ হয়ে এসেছে, কিন্তু এই প্রসঙ্গে দরিদ্রের গৃহের অবস্থার প্রতি কটাক্ষ করার কি সার্থকতা তা সে বুঝতে পারল না। এ সম্বন্ধে প্রশ্ন করার প্রলোভনটুকু অতি কষ্টে সে দমিয়ে নিল বটে, কিন্তু একটা উত্তেজনার শিহরণ তার সর্বাঙ্গে শিরায় শিরায় রক্ত প্রবাহের সঙ্গে ক্ষিপ্র বেগে বইছিল। বাঁকা চোখে বধূর নিচু মুখখানির দিকে চেয়ে কর্তা পুনরায় মন্তব্য করলেন, তাছাড়া নতুন বউ তুমি, মেয়ে মহলের সবাই আসবেই তো এখানে, এই সূত্রে আলাপ পরিচয় হবে, ঘনিষ্ঠতা হবে, তুমিও অনেক কিছু জানতে শিখতে পারবে। কিন্তু তোমার সবটাতেই বিপরীত কাণ্ড। কারুর সঙ্গে মিশতে চাও না, সর্বক্ষণ নিজের মহল্লায় দরজা বন্ধ করে বসে থাকো দুটিতে। তোমার মুখের সামনে কেউ এগোতে সাহস পায় না। শেষে আমাকেই আসতে হয়েছে এখানে। আরে সেই তো দেখতে পাচ্ছি, যা যা শুনেছি সে সবই সত্যি। শ্বশুরের এই তীব্র উক্তিও বধূ মুখখানা নিচু করে নিরুত্তরে শুনল। কর্তার উৎসাহ আরো প্রখর হয়ে উঠল। বধূর দিকে বদ্ধ দৃষ্টিতে চেয়ে উচ্ছ্বাসের সুরে এবার বললেন, জানো, কত বড় উচ্চ ধারণাই তোমার সম্বন্ধে আমি মনে মনে পোষণ করেছিলুম বৌমা। বৌমা অবশ্য কথা কটি কানে শুনলেন, কিন্তু চোখ তুলে চাইলেন না। শ্বশুরের মনের ধারণাটুকু জানতে কোনো আগ্রহই তার দেখা গেল না। চোখের দৃষ্টি অপেক্ষাকৃত তীব্র ও কণ্ঠের স্বর তীব্র করে কর্তাই তা ব্যক্ত করলেন, সেখানে তোমাকে দেখে, তোমার কথাবার্তা শুনে, তোমার ব্যবহারে যে পরিচয় তোমার বাইরের দিক থেকে পেয়ে আমি মুগ্ধ হয়েছিলুম, এখানে তোমার ভেতরের সন্ধানও আমরা পাব, আর তাই দেখে এ বাড়ির সবাই আমার মতোই মুগ্ধ হয়ে যাবে, এই ছিল আমার ধারণা। কিন্তু এখানে এসেই তোমার প্রকৃতির এই দিকটা যেভাবে দেখিয়েছ, তাতে বাড়ি শুদ্ধ সকলেই অবাক, আর আমার মুখখানা তাতে একেবারে নিচু হয়ে গিয়েছে। আয়ত দুটি চোখের স্থির দৃষ্টি শ্বশুরের মুখের উপর তুলে বধূ ধীরভাবে বলল, আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি বাবা,
এখানকার অনেক কথাই আপনি আমাকে বলবেন, আর বোধহয় আমার কাছ থেকে তার উত্তরও শুনতে চাইবেন। কিন্তু এভাবে এখানে আপনার দাঁড়িয়ে থাকা তো ভালো দেখাচ্ছে না। আপনি ঘরে চলুন বাবা। সেখানে বসে অধৈর্যভাবে বধূর কথায় বাধা দিয়ে বৃদ্ধ বললেন, না, তার কোনো দরকার নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি। না, তা হয় না বাবা, আপনাকে বসতেই হবে। কথার সঙ্গে সঙ্গে বধূ অপূর্ব ক্ষিপ্রতার সঙ্গে দালানের অপর প্রান্তে রাখা সুবৃহৎ আরাম কেদারাখানা অবলীলাক্রমে দুহাতে তুলে এনে শ্বশুরের পায়ের কাছে রেখে দিল। তারপর মিনতির সুরে বলল, ঘরে না যেতে চান, এইখানেই আপনি বসুন। যখন আমার বিচার করতেই এসেছেন, তখন দাঁড়িয়ে থেকে ও কাজ তো হতে পারে না বাবা, আর তা ভালোও দেখায় না। বসার সঙ্গে সঙ্গে মনের বিস্ময়টুকু গোপন করে মুখে গাম্ভীর্য এনে কর্তা বললেন, তুমি তাহলে নিজেই বুঝতে পেরেছ বৌমা, যে আজ আমি এখানে এসেছি তোমার বিচার করতেই। মৃদু গলায় অথচ বেশ সপ্রতিভভাবেই বধূ বলল, আপনার আসার আগেই আমি বুঝতে পেরেছিলুম আপনার দরবারে ডাক আমার পড়বেই। তবে আপনি নিজেই এমন অসময়ে আসবেন, সেটুকু অবশ্য ভাবতে পারিনি বাবা। খোদ কর্তার সামনে বিচারের কথা উঠলেই বিচার প্রার্থী অতি বড় সাহসীর বুকখানাও ভয়ে কেঁপে ওঠে। কিন্তু সেই জবরদস্ত বিচারক বাঁকা চোখে লক্ষ্য করলেন, বধূর মুখে কোনো রকম আশঙ্কা বা দুশ্চিন্তার একটা রেখাও পড়েনি। বিচারকের গলার দৃঢ় স্বর অনিচ্ছে সত্ত্বেও বিচ্ছিন্ন বিদ্রূপের সুরে নির্গত হল, তুমি তাহলে আগে থেকেই সব জেনে তৈরি হয়েই আছো বলো। যে জেগে ঘুমোয় তাকে সহজে কেউ জাগাতে পারে না, তেমনি বিচার হবে জেনেও যে দোষ করে আর তার জন্য আগে থেকেই আটঘাট বেঁধে রাখে, তাকে বড় বড় কৌশলীরাও জেরায় হারাতে পারে না। কথোপকথনের সময় কথার পিঠে যেভাবে অন্যে কথা বলে, সেইভাবেই বধূ বেশ সহজ গলায় বলল, তাদের যে ওই পেশা বাবা, কি করে ওদের হারাবে বলুন? ওরা ভাঙবে তবু মচকাবে না। আবার এমন অনেকেরও আজকাল ডাক পড়ে শোনা যায়, কি দোষ তাদের তাই তারা জানে না, কিন্তু তাদেরও বিচার তাদের আটকায় না, শাস্তি হয় নির্ঘাত। কোন সূত্রে নিজের দুর্বলতাটুকুর সুযোগ নিয়ে বধূ তার মুখের ওপর এমন বেপরোয়াভাবে উত্তর দিতে সাহস পেল, মনে মনে কিছুক্ষণ সে সম্বন্ধে চিন্তা করে বিচারক বুঝলেন, এখানে উপস্থিত হয়েই গলার আওয়াজ যেভাবে তিনি চড়িয়ে দিয়েছিলেন তা চরমে উঠে আবার নেমে গেছে। বুদ্ধিমতী বধূ এই সুযোগটুকু গ্রহণ করতে অবহেলা করেনি। মুহূর্তে মুখের ভঙ্গি, মনের ভাব, গলার স্বর উগ্র করে কর্তা বললেন, তোমার বিরুদ্ধে একটার পর একটা কতগুলো নালিশ এসেছে, তা তুমি জানো? বধূ হাসি মুখে উত্তর দিল, আমি তো বাইরের কোনো খবরই রাখি না, আপনি তো এখানে এসেই তা জেনেছেন বাবা। দুই চোখ পাকিয়ে কর্তা বললেন, এটাও তোমার বিপক্ষে অন্যতম অভিযোগ। বধূর মুখের হাসি মিলিয়ে গেল। শ্বশুরের মুখ থেকে স্নিগ্ধ দৃষ্টিটুকু সঙ্গে সঙ্গেই নামিয়ে নিল, কিন্তু কথার কোনো উত্তর সে দিল না। কর্তা কঠিন স্বরে আবার বললেন, আমি তোমাকে বিশ্বাস করে তোমার হাতে সোনার চাবুকটি আমার দিয়েছিলুম। বাইরের দিক থেকে তোমাকে যতটুকু চিনেছিলুম তাতে খুবই ভরসা ছিল আমার। আমি যে গাধাটার কথা বলেছিলুম তোমাকে, তুমি তাকে চিনতে পারবে, হয়তো তাকে ঢিটো করে নেবে, কিন্তু তুমি আমার ইশারার দিক দিয়েও যাওনি। নিরুত্তরে বধূর পুনরায় সেই মর্মভেদী দৃষ্টি। অপ্রসন্ন মুখখানা বিকৃত করে কর্তা বললেন, এখানে এসেই তুমি তোমার দেওর নিবারণকে সেই গাধা সাব্যস্ত করে বসেছ। শুধু তাই নয়, সকলের সামনেই তুমি একথা দম্ভ করে বলেছ। করনি তুমি? প্রতিবাদ করবার সাহস তোমার আছে? বধূর সুন্দর মুখখানি সেই মুহূর্তে আরক্ত হয়ে উঠল, কিন্তু শ্বশুরের কথায় কিছুমাত্র অপ্রতিভ না হয়ে সজোরে দৃঢ় গলায় সে বলল, মুখে যে কথা আমি বলেছি তা গোপন করার অভ্যেস আমার কোনো কালেই নেই বাবা। তাহলে
তোমার দেওর নিবারণকে তুমি সকলের সামনে গাধা বলেছ, এ কথা আমার কাছেও স্বীকার করছো? হ্যাঁ বাবা, আমি একদিন তাকে গাধা বলেছি, আর একদিন এই কথাও তাকে জানিয়েছি যে তার যে আচরণ, তাতে তাকে গাধা বলে গাধাকেই ছোট করা হয়েছে। বটে, কিন্তু শেষের এ কথাটা নিবারণ বলেনি। বোধহয় বলা আবশ্যক বলে মনে করেননি, কিংবা ভুলে গিয়েছেন, কিন্তু আমি বলেছি। কিন্তু আমি তোমাকে স্পর্ধা দেখাবার এতটা অধিকার এখানে দিইনি বৌমা। এ পর্যন্ত এ বাড়িতে কেউ নিবারণের মুখের দিকে চোখ পাকিয়ে চাইতে সাহস করেনি। আমার সেরেস্তার সবাই, এমনকি দেওয়ানজি পর্যন্ত নিবারণকে ভয় করে। আপনিও বোধহয় জানেন না বাবা, ছেলেবেলা থেকে আমিও কাউকে ভয় করতে শিখিনি। এ কথা জোর গলায় বলতে পারে কারা জানো? যারা জীবনে কারুর তোয়াক্কা রাখে না। শুধু তাই নয় বাবা, যারা জীবনে কোনোদিনও অন্যায়ের ধার দিয়ে যায় না, আর সত্যময় ভগবানের ওপর বিশ্বাস হারায় না। তুমি এ কথা আজ বলতে পারছো বৌমা, আমার সামনে দাঁড়িয়ে জোর গলায়? অথচ তুমি নিজে জানো, আমি জানি, একটা আধটা নয়, 1 ডজনের কাছাকাছি অন্যায় তুমি করেছ। আমি অন্যায় করেছি? নিশ্চয়ই, একটু আগে তুমিই স্বীকার করেছ। আমি যা করেছি সেটা স্বীকার করাকেই কি আপনি অন্যায় বলে সাব্যস্ত করছেন? তুমি আমাকে আজ ন্যায় অন্যায় শিক্ষা দিতে চাও? চমৎকার! তাহলে এই কথার উপর আমার আর কোনো কথা নেই। বাবা, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি এসেছেন বিচারক হয়ে ন্যায় অন্যায় স্থির করতে। ঠিক কথাই বলছো তুমি, বিচার আমি করব, তোমার প্রত্যেক অপরাধের, প্রত্যেক অন্যায় আস্পর্দার। তাই করুন, কিন্তু আমার বিরুদ্ধে যেসব অভিযোগ, সেগুলোর ভিত্তি কোথায়, তাও আপনার দেখা কর্তব্য। ভালো, তোমার কাছেই নতুন করে আজ কর্তব্য না হয় শিক্ষা করব, কিন্তু এইভাবে কথার জোরে তুমি যে আমাকে ঠকিয়ে জিতে যাবে, তা মনে করো না। কথার জোরে কোনো দিনও আমি আপনাকে ঠকাইনি বাবা। ঠকাওনি, আলবাত ঠকিয়েছ তুমি। শুধু কথায়, মুখের কথায় আর লোক দেখানো দৈহিক কায়দায়। বাবা, অমন করে ঝংকার দিয়ে উঠলে যে, অস্বীকার করতে চাও আমার কথা? কাল হয়েছিল আমার সেই দুরন্ত গরুর শিং ধরে তাকে দাবানো। আমি চমকে উঠে তখনই সোনার চোখে দেখেছিলুম তোমাকে। তারপর স্কুল বাড়ি তৈরি করে দেবার প্রার্থনা শুনে আমি মুগ্ধ হয়ে গেলুম, উজাড় করে দিলুম সব। তখন ভুলেও ভাবিনি গায়ের জোর আর মুখের তড়ি মেয়েদের সর্বস্ব নয়, তাদের ভেতরটাও দেখবার। সেইটুকু দেখিনি বলেই আজ এই বিভ্রাট বেঁধেছে, আমাকে এমন করে ঠকতে হয়েছে। ঠকতে হয়েছে আপনাকে? আমি আপনাকে ঠকিয়েছি, এই তাহলে আপনার দৃঢ় বিশ্বাস বাবা? হ্যাঁ হ্যাঁ, এই আমার দৃঢ় বিশ্বাস। তোমার প্রকৃতির একটা দিক দেখিয়ে তুমি আমাকে মাতিয়ে দিয়েছিলে, আর এখানে এসে আর একটা দিক দিয়ে বিষ ছড়িয়ে তুমি আমাকে তাতিয়ে তুলেছ। নতুন বউ তুমি, তোমার ব্যবহারে লোক হাসছে, কাউকে তুমি গ্রাহ্য করো না, কোনো দিকে তোমার ভ্রুক্ষেপ নেই। নিবারণকে তুমি অপমান করেছ, মৃণালিনীর গায়ে হাত পর্যন্ত তুলেছ, আমার শ্বশুরের নামে পর্যন্ত তুমি আঘাত করেছ। এতই সাহস তোমার? এগুলো অন্যায় নয়? এখনো তুমি বলতে সাহস করবে তুমি অপরাধিনী নও? কথাগুলো শেষ করে কর্তা জ্বলন্ত দৃষ্টিতে বধূর দিকে চেয়ে রইলেন। শ্বশুরের প্রতি কথা তীরের মতো বধূকে বিঁধলেও তার জ্বালা অসীম সহিষ্ণুতায় সহ্য করে ধীর স্বরে সে বলল, তাহলে আমার বিরুদ্ধে নালিশ শুধু অন্যের নয়, আপনার মনেও নালিশ উঠেছে, আর সেইটাই আরও গুরুতর। কিন্তু এখন আমি যদি বলি আমারও একটা নালিশ আছে, আর সেটা অগ্রাহ্য করবার মতোও নয়, এবং একসঙ্গেই দুটো মামলারই নিষ্পত্তি হওয়া উচিত। তোমারও নালিশ আছে নাকি? কিসের নালিশ শুনি? আমিও যে ঠকেছি বাবা, আর সেই সূত্রেই আমার এই নালিশ। তুমি ঠকেছ? কেন তাহলে নালিশ করনি আগেই?
তখন প্রয়োজন বুঝিনি। ঠকেছি মনে হলেই ক্ষতিটুকু আদায় করতে সবাই নালিশ করতে ছোটে, কিন্তু আমি সকলের চেয়ে বেশি ঠকলেও নিজেই চেষ্টা করে সে ক্ষতিটুকু পূরণ করে নিতে পারবো ভেবেই এতদিন নালিশ করিনি। তবে এখন নালিশ করতে চাইছো কি অভিপ্রায়ে? যিনি আমাকে ঠকিয়েছেন তিনিই আমার নামে আজ নালিশ তুলেছেন, সেই জন্যেই আমার নিজের নালিশের কথা তোলা, নয়তো আমি এ পর্যন্ত নালিশ কারো কাছে করিনি। কি বলছো তুমি বৌমা? হেয়ালি রাখো। আমি শুনতে চাই কে তোমাকে ঠকিয়েছে, কি সূত্রে কার বিরুদ্ধে নালিশ তোমার? বিক্ষুব্ধ মনের সমস্ত জ্বালা গলার উচ্ছ্বসিত স্বরে যেন ঢেলে দিয়েই বধূ এক নিঃশ্বাসে উত্তর দিল, আপনার বিরুদ্ধে, আপনার কাছেই এই নালিশ আমার। আপনি নিজেই আমাকে ঠকিয়েছেন। দু চোখ তুলে চিৎকার করে কর্তা বললেন, কি বললে তুমি বৌমা? আমি তোমাকে ঠকিয়েছি? ক্রোধের বিপুল আবেগে কণ্ঠ তার রুদ্ধ হয়ে গেল, কিন্তু দুই জ্বলন্ত চোখের দৃষ্টির ধারা বধূর দিকে যেন বিচ্ছুরিত হতে লাগল। বধূ কিন্তু কিছুমাত্র কুণ্ঠিত না হয়ে দৃপ্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমি প্রমাণ করব আমার কথা। আপনি ঠকিয়েছেন শুধু একা আমাকে নয়, তিনজনকে। আপনার স্বর্গীয়া স্ত্রীকে ঠকিয়েছেন, তার ছেলেকে ঠকিয়েছেন, শেষে আমাকেও ঠকিয়েছেন। সমস্ত প্রমাণ আমি আপনার চোখের ওপর তুলে ধরব। আপনাকেই বিচার করে রায় দিতে হবে, সত্যিই কে ঠকেছে, অন্যায় কোথায়।